শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর সাথে আছে রাসেল। শুরু হয়ে গেল ভূত এফএম এবং আমার সাথে আছে এই মুহূর্তে মাসুম, আর আমাদের গেস্টরা অলরেডি এসে পৌঁছেছেন। তো সেরকমই একটা ঘটনা, তিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হতে পারেননি। লিখেছেন নাম, আমার নাম মান্নি জাহান, MANNY, আমি জানি না কি উচ্চারণ করবো নামটার, মান্নি জাহান, এবং তিনি বলেছেন যে আমার বয়স 30। আমি আপনাদের সাথে আজকে যে ঘটনাটি শেয়ার করতে চাই সেটি ঠিক আমার নয়, আমার মায়ের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হবে কিংবা গ্রহণযোগ্যতা পাবে জানি না, কিন্তু এটি একটি সত্য ঘটনা। স্বাধীনতা যুদ্ধের পর 1974-এর দিকে আমার মা বাবা ঢাকার ধানমন্ডিতে দাদা দাদির বাড়িতে চলে আসেন। এর আগে তারা মতিঝিলে থাকতেন। আমার মা মিশুক স্বভাবের মানুষ, তিনি আস্তে আস্তে আশেপাশের মানুষের সাথে পরিচিত হতে লাগলেন। দাদার বাড়ির ঠিক মুখোমুখি যে বাড়িটা, সেখানে থাকতেন একটি বৃদ্ধ কাপল। তাদের বাড়িতে একজন কেয়ারটেকার ছাড়া আর কেউ ছিল না। আমার মা তাদের খুব পছন্দ করতেন, কিন্তু কখনো তাদের বাসায় যাওয়া হয়ে উঠত না। বারান্দা থেকে মা প্রায় দেখে জিজ্ঞেস করতেন যে কেমন আছেন, এবং তারাও হাসি মুখে উত্তর দিত। বড় বারান্দায় বসে পেপার পড়তেন একজন বৃদ্ধ, এবং বুড়ি পাশের চেয়ারে বসে উল দিয়ে সোয়েটার বুনতেন। বুড়ো প্রায়ই বাজার করে বাসায় ফিরতেন। তারা মর্নিং ওয়াকে যেতেন। বলা চলে খুব সুখী একটি পরিবার। তাদের বাসা থেকে কখনোই কোনো চিৎকার, চেঁচামেচি এ সমস্ত শব্দ পাওয়া যেত না। এর মাঝে একদিন তাদের বাসা থেকে বাচ্চাদের কোলাহল শোনা গেল। মা জিজ্ঞেস করে জানতে পারলেন যে আমেরিকা থেকে তাদের ছেলে এবং ছেলেদের বউ, নাতি নাতনি এরা সবাই এসেছে। এর কিছুদিনের মধ্যেই আমার চাচার বিয়ে ঠিক হয়। দাদি মাকে দাওয়াত দেওয়ার জন্য, দাদি সেই মহিলাকে দাওয়াত দেওয়ার জন্য তাদের বাসায় পাঠালেন, তার মাকে বাসায় পাঠালেন আর কি। মা গিয়ে বৃদ্ধার সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করলেন। বৃদ্ধ মহিলাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলেন যে তিনি কোথায়। আচ্ছা, তার মানে বৃদ্ধর সাথে গল্প করলেন এবং বৃদ্ধ মহিলাকে দেখতে না পেয়ে তিনি জিজ্ঞেস করলেন তিনি কোথায়। বৃদ্ধ মাকে বললেন যে বৃদ্ধা নাকি যুদ্ধের সময় মারা গেছে। মা নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তাহলে তিনি যাকে এতদিন ধরে প্রতিনিয়ত দেখে আসছেন, তিনি কে? এমন নয় যে মা আগে সেই বৃদ্ধাকে চিনতেন আর সেই জন্যই হয়তো ওনাকে দেখেছেন একই রকম চেহারা, এরকমও কিছু নয়। এই সত্যটি জানার পর তিনি কখনোই সেই বৃদ্ধার দেখা পাননি। এবং তিনি লিখেছেন সাভার থেকে এটা, এবং তিনি লিখেছেন এটা সাভার থেকে আরেকটা ঘটনা। তিনি লিখেছেন এই ঘটনাটি আমার কাছে ঘটনাটি বেশ অদ্ভুত লেগেছে। ধানমন্ডির একটা ঘটনা। আমাদের ভূত এফএম যখন শুরু হয় তখন আমরা শুরু করেছিলাম ধানমন্ডি দিয়ে, এবং তারপরে প্রতিনিয়তই কিন্তু আমরা ধানমন্ডি থেকে বিভিন্ন ধরনের ঘটনা পেয়ে যাচ্ছি। আপনারা পাঠাচ্ছেন বিভিন্ন সময়ে। ধানমন্ডি থেকে যারা এখানে এসেছেন স্টুডিওতে, তারাও তাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করে গেছেন, এবং ভয়ঙ্কর একটা এলাকা বোধহয় ধানমন্ডি। যাই হোক, ধানমন্ডিতে যারা থাকেন তারা একটু সাবধানে থাকবেন। না, সাবধান থাকতে বলবো না, কারণ আপনারা যদি ভয় পান তাহলে আমার লাভ। কারণ ভয় পেলে আপনারা যেটা করবেন সেটা আমাকে ইমেল করে দিবেন, এবং আপনারা ইমেল করার সাথে সাথে আমি আপনাদের কল করে বসবো এবং বলবো যে চলে আসেন রেডিও ফুর্তিতে। FM haunted by Airtel. কোনো সন্দেহ নেই যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। সাথে আছে রাসেল এবং আমার সাথে মাসুম, এবং একটু আগে একজন গেস্ট তার নাম বলেছেন। এখন তার ঘটনায় যাব। আপনার নামটা তো বলেছেনই, আরো একবার বলেন, যেহেতু চেহারা দেখা যায় না আমাদের রেডিওতে, সুতরাং বারবার নাম বলতে হয়। একটু এগিয়ে বসতে পারেন কিন্তু চেয়ারটা নিয়ে, তাহলে আরো ভালো হবে, সুবিধা হবে আর কি। ওকে, সো আমরা শুনি আপনার ঘটনা। Thanks, Rafuza. It's Zaidasan Leon again. Thanks to Dukutan Bhutesan. I want to say hi to all of my friends, and especially my friend Abiba for inspiring me to come here. আমি আমার ঘটনাটা স্টার্ট করতেছি। ঘটনাটা লাস্ট ইয়ার 2011 মার্চের লাস্টের দিকে। তার কিছুদিন পর আমার এক্সাম ছিল। সো দ্যাট টাইম আমি এক্সাম নিয়ে অনেক প্রিপারেশন নেওয়ার জন্য প্রায় রাত জেগে পড়াশোনা করতাম, আর এই জন্য আমার রাতে একটু ঘুমাতে দেরি হয়ে যেত। এরকম এক রাতে আমার প্রায় রাত 2টো বেজে গিয়েছিল। আমি বিছানায় গেলাম ঘুমাবার জন্য। আমি বিছানায় যে ঘুমাবো, এর কিন্তু আমার ঘুম আসতেছিল না।
আমি আমার এক ফ্রেন্ডকে টেক্সট করতেছিলাম যে মানে ঘুম আসতেছে না এরকম বলতেছিলাম আর কি। এরকম আমি নর্মালি মশারি ইউজ করি এবং আমি তখন লাইটটা নিজে ফেলেছিলাম। এরকম সময় আমি হঠাৎ করে আমার খাটের পাশে তাকাই, মানে আমি দেখি যে কেউ একজন দাঁড়িয়ে আছে সেই জায়গায়। আচ্ছা। এখন সেখানে আমি মানে দাঁড়িয়ে থাকা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম সাথে সাথে। আর তাছাড়া আমাদের ওদিকে তার কিছুদিন আগে মানে ডাকাতি হয়েছিল একটা বড় ধরনের। আর আমাদের ওদিকে প্রায় এরকম ঘটনা ঘটে। আচ্ছা। তো আমি ফার্স্টে প্যারানর্মাল কিছু চিন্তা করিনি, আমি চিন্তা করলাম এরকম কিছুই একটা হবে যে চোর বা ডাকাত এরকম কিছু একটা। দেন আমি তারপর ভয় পাচ্ছি যে তাদের কাছে হয়তো কোনো অস্ত্র টস্ত্র থাকতে পারে, আপনার কোনো ক্ষতি হতে পারে সেটা আশঙ্কা করছিলেন। তারপর এরকম 5-6 মিনিট যাওয়ার পর আমি চিন্তা করলাম না এভাবে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমি উঠে কিছু একটা করতে হবে এখন। আচ্ছা। আমি যখন আমার মশারিটা খুলে আমি উঠতে যাচ্ছি, দ্যাট টাইম মানে সে সময় যে মানে শেপটা ছিল সেটা আমার রুমের দরজার দিকে মানে বলতে গেলে খুব দৌড় দিয়ে চলে গেল আর কি। আর আমিও তাড়াতাড়ি করে আমার রুমের লাইটটা অন করলাম, দেখলাম যে মানে সেখানে কিছুই নেই। আচ্ছা। আর আমার রুমটা আমার ভিতর দিক দিয়ে আটকানো ছিল, এখানে মানে কেউ বের হতে হলে আমার রুমের দরজাটা খুলতেই হবে, আর খুলে কেউ বেরোতে পারবে না। আর আমার রুমের দরজা আটকানো ছিল তখন আমি একটু ভয় পেয়ে যাই এবং চিৎকার দিয়ে আমি দরজাটা খুলে আমার প্যারেন্টসের রুমে চলে যাই। আচ্ছা। যে আমার প্যারেন্টস সব কথা বলি, তারা বিশ্বাস করে না, বলে যে সামনে পরীক্ষা তোমার, এর জন্য হয়তো টেনশন এরকম হচ্ছে তোমার, মানে বেশি চিন্তা করছিলেন এই কারণে, হয়তো পড়াশোনার চাপ ছিল। জি জি। আচ্ছা। তারপর আমাকে তারা মানে বললো যে তুমি ঘুমিয়ে যাও, সমস্যা নেই, দেখো কিছু হবে না, সূরা টুরা পরে ঘুমিয়ে যাও। আমি তখন বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম। এরপর সেদিন আর রাতে কিছুই ঘটলো না এবং তারপরের 2 দিনও কিছু ঘটেনি। আমি তখন সেটা ভুলে যাচ্ছি যে আসলে হয়তো আমি ভুলই ছিলাম, আমি হয়তো টেনশনের কারণে এরকম হয়েছে। তারপর 2 দিন পরে একদিন আমি ডিনার শেষ করে আমি আমার মানে বেসিনের দিকে ওয়াশরুমে গেছি। এখন বেসিনে যে আমি হাতটা ধোয়া শেষে এখন আমি মুখ ধুচ্ছিলাম। আমার এমন সময় মুখ ধোয়া আমার মানে বেসিনের সামনে আয়না ছিল, ওইখানে আমার চেহারা দেখা যাচ্ছে। এখন চেহারা সাথে সাথে পিছনে আমি তাকিয়ে দেখি যে আমার পিছনে ফ্রিজ ছিল আর ওয়াশরুমের লাইট যেহেতু জ্বলছিল মানে আলোতে বোঝা যাচ্ছিল যে মানে এখানে সবকিছু মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছিল। স্বাভাবিক, আয়নাতে ক্লিয়ার দেখা যাবে, যদি আলো থাকে তাহলে অবশ্যই ক্লিয়ার দেখা যাবে। দেখি যে আমি মানে প্রায় 6 ফিট 2 or 3 ইঞ্চি এরকম লম্বা একটা মেয়ে, বলবো না বিভৎস কোনো চেহারা, আচ্ছা, বাট ফ্যাকাশে টাইপের কোনো একটা মানে একদম ফ্যাকাশের মতো পুরো। তার চুলগুলো অনেক বড় বড় ছিল। আর তার ড্রেসটা আমি কালারটা বুঝতেছিলাম না আসলে সে কি কালার ড্রেসটা পরছে। মানে সে সম্পূর্ণ আমার দিকে তাকিয়ে ছিল। আমি পিছে ঘুরে তাকায় দেখি যে আসলে কিছুই নেই সেই জায়গায়। আমি খুব জোরে চিৎকার করে উঠি এবং সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যাই তখনই। তারপর আমার প্যারেন্টসরা আসে, আমাকে তারা জ্ঞান আসার পর জিজ্ঞেস করতেছে কি হলো। আমি তাদের কাছে সবকিছু খুলে বললাম যে আসলে এরকম ঘটছে, সেদিন তো তোমরা বললা যে এরকম আসলে কিছু না, কিন্তু আমি তো আবার দেখলাম জিনিসটা। বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাক কি করা যায়। আমি সেদিন রাতে তাদের সাথেই ঘুমালাম, তাদের রুমেই। পরের দিন আমাদের এক রিলেটিভ, তিনি পরের গেট টাইপের একটু গ্রামের বাড়ি থেকে আসছেন। উনি হলো যে এইসব উনি প্যারানরমাল অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক ধারণা আছে, উনি অনেক এগুলো কেস সলভ করছেন আর কি। আচ্ছা। ওনাকে বললো সবকিছু, উনি আমাকে একটা তাবিজ দিল। তাবিজটা আমি পড়ছি, তাবিজটা পড়ার পরে আমার আর কিছু হয় নাই, কিছু হয় নাই। বাট 1 সপ্তাহের মতো পরে আমি তাবিজটা একদিন রাত্রে খুলে ঘুমাইছি, আর পড়িনি। খুলে ঘুমাইছি সেদিন রাত্রে। মানে খুলে ঘুমিয়েছে নাকি ভুলে গেছিলেন? মানে ভুলে আর কি, আসলে ভুলেই মানে খুলে ঘুমিয়েছিলাম। এখন আমার রুমে ডিম লাইট জ্বলতেছিল তখন। আমি ফোনে কথা বলতেছিলাম এক ফ্রেন্ডের সাথে। কথা বলার শেষে আমি ফোনটা রেখে মানে আমি এক কাত হয়ে শুয়েছিলাম, অন্য কাতে আমি মানে ঘুরছি। জাস্ট ভাইয়া সেখানে মানে কি বলবো, একটা হাত শুধু, আর কি শুধু একটা হাত। হ্যাঁ, আর সে হাতটা মানে কিরকম মানে সাপের যে স্কিনটা আছে না এরকম দেখতে আর কি হাতটা। এবং সে হাতটা দেখার সাথে সাথে সে হাতটা আমার মানে মুখ থেকে ধরলো, নাক মুখ থেকে ধরলো একেবারে। আমি ডান কাতে এসেছিলাম, ফার্স্টে বামার দিয়ে আমি ধরি হাতটা, আমি মানে পারতেছিলাম না তার সাথে। তখন আমি আমার ডানার দিয়েও ধরে মানে কোনো মতে হাতটা সরাই। হাতটা সরানোর পর হাতটা নিচে আমার খাটের দিকে নিচের দিকে চলে যায় আর কি। আর আমি সাথে সাথে উঠে খাটের নিচের দিকে তাকাই, বাট আমি কিছুই দেখিনি তখন। তখন আর আমি কিছুই দেখলাম না। তারপরে এই জিনিসটা বাসা আবার বললাম আমি।
তারপর আমার আব্বু আম্মু আর একজন বড়, উনি একজন হুজুরের কাছে গেল। উনি ওনার কাছে জিজ্ঞেস করলো, উনি বললো যে মানে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু কথা বললো, যে আচ্ছা আপনাদের সাথে কি এরকম কারো কিছু হয়েছিল। আচ্ছা। উনি মানে একটা আসন নাকি জানি বসছিল, সেটা বসার পর উনি মানে এটা আমাদের জিজ্ঞেস করছে আম্মুকে। আচ্ছা। আম্মু বলছে না এরকম তো কিছু হয়নি, বলে একটু চিন্তা করে দেখেন যে আপনারা কোনো মানে যারা এরকম মানে ফকির টকির বা এরকম যারা আছে তাদের কারোর সাথে কি কোনোদিন কোনো ঝগড়া লাগছিল কিনা। কারণ আমাদের এক রিলেটিভ ছিল, ওনার বাসায় একবার এক ফকির আসছিল। আমার মা এটা বিশ্বাস করেনি যে ওনারা এইগুলা আসলে করতে পারে, মানে মানে কটু কথা বলছিল হয়তো, বলছে যে এগুলো ভুয়া আর কি। এবং ওই মহিলা বলছিল যে আপনার হচ্ছে আমি ক্ষতি করে দেখাবো। আচ্ছা, মানে তখন তার সাথে একটা ঝামেলায় জড়িয়ে গিয়েছিল আর কি। তো মোটামুটি এই তো হচ্ছে ঘটনা, এবং তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি এরকম ভয়ঙ্কর কিছু। তারপরে হুজুর হচ্ছে আমাকে মানে আমার সম্পূর্ণ বাসাটা বন্ধ করে দিছে, এরপর থেকে আর কিছু হয় না, এখন আর কোনো সমস্যা নেই। আর আমি ভাই একটা কথা, যে আমি যখন জিনিসটা দেখছি ফার্স্ট দিকে আমার প্যারেন্টস বিশ্বাস করতে চায়নি, বাট নেক্সট টাইম যখন আমি তাবিজটা পড়তাম তখন আমার আব্বুও দেখতো জিনিসটা। তখন আর আমার কাছে আমি দেখতাম না, তখন আমার আব্বু দেখতো। তার মানে আপনার বাবা এখন তো শুনছেন নিশ্চয়ই তিনি, সুতরাং তার সঙ্গে ওই ঘটনা ঘটেছে। অলরাইট, তো এই ছিল ঘটনা। আসলে অনেক অদ্ভুত ঘটনা ঘটে আমাদের চারপাশে, এবং আমরা অনেক সময় যদি একটু খেয়াল করি তাহলে আসলে খেয়াল করা যায় না। অনেক ঘটনা আমরা স্বাভাবিকভাবে উড়িয়ে দিই, আবার অনেক ঘটনা আমরা অস্বাভাবিক হলেও সেটা ঠিক একটা মানে ঠিক পাত্তা দিতে চাই না যে না এটা মনে হয় স্বাভাবিকই, আমরা যুক্তি দাঁড় করাই। কিন্তু চারপাশে কিন্তু এরকম অসংখ্য ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আসলে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, আমি বারবার করে একটা কথা বলি যে আপনার চারিদিকে আপনি অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন, আপনি বাসে যাচ্ছেন, আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি যখন দেশের বাইরে কোথাও যাচ্ছেন প্লেনে করে, তখনও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চারপাশে প্রচুর মানুষ, মানে চারপাশে আপনার সহযাত্রীরা রয়েছে, আপনার চারপাশে একই সাথে আপনি অফিসে যাচ্ছেন, সাথে অনেকগুলো মানুষ যাচ্ছে একসঙ্গে, কিন্তু তাদের কোনোদিন আপনি কিন্তু গায়ে হাত দিয়ে দেখেন না যে সে আসলে মানুষ নাকি অন্য কিছু। এরকম কোনো কিছু কিন্তু দেখার কথা আমাদের কোনোদিন চিন্তাও আসে না। আসলে কে আমাদের চারপাশে যারা আছে তারা আসলে কি, তাদের পরিচয় কি, তারা কে, এটা কিন্তু আমরা কখনোই জানি না। সুতরাং অদ্ভুত জিনিসপত্র ঘটতেই পারে, অদ্ভুত ঘটনা ঘটতেই পারে আমাদের সাথে। আমি চাই ঘটুক, কারণ ঘটলে আপনারা আমাকে ঘটনা পাঠাবেন, এবং ঘটনা পাঠালেই ভূত এফএম আরো বহুদিন চলবে। এভাবেই আপনাদেরকে ভয় দিয়ে যেতে পারবো, আরো দূর দিয়ে যেতে পারবো। চলে যাবো আমাদের সেকেন্ড গেস্টের কাছে। আপনার ঘটনা বলবেন, তার আগে নাম। আমি ইব্রাহিম রহমান রাতুল ওভি ফ্রম বিউটি মিরপুর। ফার্স্টে আমি শুরু করছি আমার ঘটনা রাসেল ভাইকে ধন্যবাদ দিয়ে, এবং আমাকে এখানে আসার আগে যারা ইন্সপায়ার করেছেন তাদের মধ্যে অর্ক, অতুল, নির্ঝর, স্বর্ণা, তাদের নাম দিয়ে শুরু করছি। ঘটনাটা গত বছরের ঘটনা। না করে একটা করে যদি গল্প দিতেন তাহলে খুব ভালো হতো আসলে। আচ্ছা, এনিওয়েজ। আচ্ছা, তো ঘটনাটা গত বছর ঘটা, সিন্স আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। তো এই ঘটনাটা আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা, যে ঘটনাটা মানে বিশ্বাস করব কি করব না, মানে আমার নিজেরও মাঝে মাঝে মনেও হয় যে জিনিসটা কি রকম। আপনার সাথে মানে অনেক ঘটনা আছে? হ্যাঁ, অনেক ঘটনা আছে। ভালো, খুবই ভালো, আপনাকে খুঁজছে বলতেছেন। আচ্ছা, তারপরে বলেন। তো গত বছর মার্চের দিকে আমার দাদা স্ট্রোক করে। তো ওনাকে স্ট্রোক করার পরে আমার আর কি আমরা তাকে সুরাদ্দি হাসপাতালে নিয়ে যাই, গ্রাম থেকে নিয়ে আসি। তার গ্রাম হচ্ছে বিক্রমপুর। তো উনি দুপুরবেলা একটু সেন্স আসার পরে বলতেছে যে আর আমি থাকবো না। তো আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। তো আম্মু ছিল, তারা খুব কান্নাকাটি, তারা খুব আপসেট ছিলেন। দেন রাত 8:30টার দিকে তার আবার সেন্স আসে। তখন আমি তার সামনে যাই, আমি একমাত্র ছিলাম ওইখানে আইসিইউতে। তো আমি তাকে স্যুপ খাওয়াই দিই, আর পানি চাইলো, তো চামচ দিয়ে আর কি পানি দেই। তো খাওয়ার পরে উনি মানে কথা বলতে পারে না, তার চেহারা একটু অন্যরকম, চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তো ওইটা বসার পরে আমি আমার মাকে ডাক দিলাম। তো মা এসে তাওয়াল দিয়ে ওনার মুখটা মুছে দিলেন। তো এরপরে তিনি আর কি রেস্ট নিলেন, আর কি শুয়ে পড়লেন। তো রাত 11:30টার দিকে ওনার টেম্পারেচারটা হাই হয়ে গেল, মানে বডিটা আর কি খুব মুভমেন্ট করতেছে, মানে দম যায় অবস্থা। দেন ডাক্তারের কল করা হলো, ডাক্তার আসে, তারা খুব চেষ্টা করতে থাকলো। তো আমি তখন আইসিইউর সামনে আর কি সরাসরি দেখতেছি আর কি আমার নানা আমার চোখের সামনে এমন করতেছে। তো খুব খারাপ লাগতেছিল। তো উনি তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইন্তেকাল করেন। ইনালিল্লাহি রাজিউন। তার জন্য আমার খুবই কষ্ট হয়, খুবই দুঃখ হয়। তো আমার মা, আমার বাবা সবাই সেই সময় কান্নাকাটিতে বিভৎস অবস্থা। তো রাত 1টার দিকে লাস্টে মর্গে নেওয়া হয়। তো মানে হার্ট ফাউন্ডেশনের নিচেই মর্গের ওখানে রাখা হয়। আমার সাথে আমার ফ্রেন্ড ছিলেন। তো ওকে নিয়ে আমরা আর কি লাস্টের সামনে দাঁড়ায় থাকি। তো তার আমাদের ফ্যামিলিটা একটু দূরে ছিল। তো আমি আর কি নানার দিকে তাকাচ্ছিলাম। তো নানা চেহারা দেখতে মনে হইতেছে যে উনি বাচ্চা একটা মানুষ, তার কি চোখটা বন্ধ করে শুয়ে আছে। মানে এটা বিশ্বাস করার মতো না, যে মনে হচ্ছে তাজা মানুষ দম নিচ্ছে। তো রাত 2:30টার দিকে অ্যাম্বুলেন্সে উঠানো হয়। তো অ্যাম্বুলেন্সে আমি ছিলাম, আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, আর আব্বু ছিল। আব্বু সামনে বসা ছিল, সাথে ড্রাইভারও ছিল। তো অ্যাম্বুলেন্সে আমরা লাস্ট নিয়ে যাচ্ছি। তো খুব ঝাঁকি হচ্ছে।
তো ঝাঁকি হওয়ার পর লাস্টে কাঁপতেছিল, তো আমরা হাত দিয়ে ধরে রাখি লাস্টে বুকের উপরে আমার হাত ছিল, আমি মাথার সামনে ছিলাম, তো পাপা ছিল সামনে বসা। তো যখন গাড়ি স্লো হয়ে যায়, জ্যামে আটকা পড়ে, তখন দেখা যায় যে লাস্টে নিঃশ্বাস নিতেছে, আর এমনি টোটালি লাস্টগুলা দেখা যায় যে ঠান্ডা হয়ে যায়, বডি ঠান্ডা, মানে এমনি আপনারা পুরোটা সময় জেগেছিলেন এবং আপনারা একেবারে আপনার পুরো স্পষ্ট মনে আছে যে যা যা বলছেন সেরকমই ঘটেছিল, মানে নিঃশ্বাস নেওয়ার ব্যাপারটা যা বলবেন। জি জি জি। আচ্ছা, তো আমি তখন আর কি ঘাবড়ে যাই, কি ব্যাপার, তখন থেকে দেখতেছি মানুষটা কেমন, আমার মানে তখন আমার আর কোনো সেন্স নাই, আমি বুকের উপরে হাত রাখছি, আমি আর নড়তে পারতেছি না, আমার চোখগুলো আমি কেমন হয়ে গেছে, মানে ইন টাচ। আমার ফ্রেন্ডের দিকে তাকানোর সাথে সাথে ফ্রেন্ডও আর কি ইনোসেন্ট ফিল করতেছে, সেও আর কি কিছু বলতে চাচ্ছে, বুঝাতে চাচ্ছে। তো এরকম প্রায় আধা ঘন্টার মতো টাইমটা আর কি যাচ্ছে, বাট টাইম আর শেষ হচ্ছে না। তো হঠাৎ একবার জ্যামে আটকা পড়ে, তো জ্যামে যখন গাড়িটা আটকা পড়ে তখন আমি গাড়ি থেকে সাথে সাথে লাফ দিয়ে নেমে যাই, আমি আর গাড়িতে থাকি না। তো বাবাকে বলি, আব্বু তুমি পিছনে বসো, আমি সামনে বসি। বাবা বলে কেন, কি হয়েছে? আমি বলি না কিছু হয় না, তুমি পিছনে বসো। তো অনেক রিকোয়েস্ট করার পরে পাপা পিছনে এসে বসে, ফ্রেন্ডটাও আর কি করতে চাই, ফ্রেন্ডে অনেক বকেট করে দিয়ে আর পিছনে বসাই, কারণ কি করবো, নিজে বাঁচলে বাপের নাম। তো যাক, ও মনে কষ্ট নিও না, আমার ফ্রেন্ডে বলতেছি। তো সেই দিনটা এমন একটা অবস্থা ছিল সেই সময় আর কি, নিজে আর কি আর কিছু করার নেই। তো এই কাহিনীটা আমি তখন কারোর সাথে শেয়ার করি নাই, বিকজ তখন তাদের অবস্থাগুলো নর্মাল ছিল না, আমার মা বললো, বাবা বলেন, যারাই ছিলেন। তো এরকম হওয়ার পরে যখন আমরা টোল দিতে আর কি থামে, এবার গাড়িটা আর কি টোল দিতে হয় আর কি বিক্রমপুরে ঢোকার আগে, ব্রিজ আছে। তো টোলে যখন আমরা নামি, তখন আমি নাইমা আবার লাস্টের দিকে তাকাই। তখন লাস্টের দিকে তাকাইলে মনে হইতেছে মানে মুখটা তো আটকানো। তখন আমার দেখতেছি যে মনে হচ্ছে যে এও নিঃশ্বাস নিতেছে, মানে একটা মানে জীবন্ত মানুষ শুয়ে আছে। তো আমি আর ওইদিকে টোটালি আর কোনো সেন্স নেই না। এরপর আমি লাস্ট আর দেখি নাই, এটাই আমার শেষ দেখা। তো রাত্রেবেলা 4টা সাড়ে 4টার দিকে আমরা পৌঁছাই গ্রামে, যে তো মামা আমাকে বলে যে যাও আর কি খাট নিয়ে আসো মসজিদ থেকে। তো আমি আমার ফ্রেন্ড সাথে একজন ছিল গ্রামের, ও টস নিয়ে আসে। তো আমরা 3 জন আর কি মসজিদে যাই। তো মসজিদে যাওয়ার আগে সামনে অনেক কবরস্থান ছিল, পুকুর টুকুর ছিল। তো ওই সাইডটা আমার খুব ভয় করে, এমনি কবরস্থান দেখলে ভয় করে, বাড়ির সাথে লাগানো। তো মসজিদটা খুব সুন্দর। তো মসজিদে যখন যাই, তো সামনেই সিঁড়ি, মানে দিঘির পাড়ে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা একটু পার হইলেই মাটিটা আর কি উঁচু নিচে আর কাদা মাটি। তো এই কাদা মাটি পার হওয়ার পরে যখন আমরা আর কি খাট যেখানে রাখি সেই রুমে যখন ঢোকার পরে মানে হুজুর খুব সুন্দর, উঁচা লম্বা, মানে সাইজ অনেক উঁচু হবে এবং দাড়িগুলো ফর্সা, খুব সাদা এবং খুব সুন্দর। সে আমার সালাম দিল যাওয়ার সাথে সাথেই, আসসালামু আলাইকুম। তো আমি তাকে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম বললাম। বলার পরে বলতেছে, হ্যাঁ আমি তো শুনছি, তো আমি খাট নিয়ে আর কি রেডি, তো তোমরা খাট নিয়ে যাও, আমি আর কি সকালবেলা এসে আমি মাইকে অ্যানাউন্স করে দেবো ফজরের সময়, তো সকালে তোমরা আর কি জানাজা হবে। তো দেন আমরা নর্মাল ভাবে আমি আমার ফ্রেন্ড মানে খাট নিয়ে সুন্দরভাবে যাই। উনি আবার সাথে আবার আরেকজন দিয়ে দেয় আমাদের সাথে খাট টানার জন্য। তো খাটটা আমরা আর কি নিয়ে রাখি। তো রাখার পরে রাত্রেবেলা সবাইকে ডাকার জন্য পাড়ায় পাড়ায় যাই। তো দেন আমরা এই জিনিসগুলো ফিল করি না। বাট ফজরের নামাজের সময় যখন আমরা মসজিদে যাই, আমার মামা আবার বলে যে মাইকে অ্যানাউন্স করো, হচ্ছে না কেন? তখন আমি হুজুরে যাই, ইমাম সাহেবরে যাই, জিজ্ঞাসা করা হলো যে কালকে আপনার থেকে চাবি নিলাম, খাট নিয়ে গেলাম, তো আপনি এখনো অ্যানাউন্স করতেছেন না কেন? তখন হুজুর বলতেছে, কে মারা গেছে? আমি বলতেছি, আমার দাদা ডাক্তার জহুরুল ইসলাম। তো উনি বলতেছেন, আমি তো জানি না, জিনিসটা আমার কাছে মানে ইগনোর। দেন আমি আমার ফ্রেন্ডের দিকে তাকিয়েছি, আমার দিকে তাকিয়েছি, তাহলে কাল রাত্রেবেলা আমরা খাট পাইলাম কিভাবে? আমরা যে খাটিয়ে নিয়ে গেলাম, তো খাটিয়াটা আমরা কিভাবে পাইলাম? তো দেন হুজুর বলতেছে যে খাটিয়ার চাবি আমার কাছে, এই দেখো চাবি বের করে দিল এবং বললো যে এই মসজিদ একমাত্র আমি ছাড়া, আমি ব্যতীত কেউ থাকে না রাত্রেবেলা। তো দেন আমরা আর কি ভয়টা পাইলাম। মানে ওই সময়টা আমি আর কি বলবো, আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাই, ও আমার দিকে তাকায়। এরপরে আমি মসজিদের খাটিয়া রুমে এখনো পর্যন্ত ঢুকি না, মানে এখনো আমি ঢুকি না। ওকে, আচ্ছা, আপনারা দুজন একসঙ্গে ছিলেন এবং আপনি ওকে বলতেছিলাম যে হচ্ছে যে তুমি মানে যে ওই লোকটা যে আসলো, উনি জানলো কিভাবে? সেটা তো মনে হচ্ছে না যে উনি মসজিদে জানানো হয় নাই, তারপর জানতে পেরেছে। ওকে, সুন্দর ঘটনা এবং আমাদের আরো অনেক বিরাট সারপ্রাইজ আছে, সুতরাং আজকে কেউ যাবেন না, আমাদের সাথেই থাকুন এবং আমরা একটা ছোট্ট ঘটনা শুনবো। এবং সরি, আচ্ছা, আমরা একটা ব্রেক নেই এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। এবং যারা SMS পাঠিয়েছেন তাদেরকে বলবো যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT, শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসছি।
সবাই শুনছো ভূত এফএম রেডিও 40 এন্ড দিস ইজ নট রাসেল, দিস ইজ শাকিব ফ্রম ভূতিস্ট। আমার সাথে আছে হ্যালো, দিস ইজ জিব্রান। জিবরান, তোর গলা দেখি চেঞ্জ হয়ে গেছে। আমার একটু গলা একটু মোটা হয়েছে কয়েকদিন ধরে। হ্যালো এভরিওয়ান, আমি সুমন বাই দ্য ওয়ে। আমার একটা ব্যান্ড আছে, গান গাই, মোটামুটি ফেমাস। আমার গান শুনছি হ্যাঁ কয়েকটা শুনছি মনে হয়। হ্যাঁ, কি রাসেল শুনছি আমরা? না রাসেল এলআরবি না, অর্থ ব্যান্ডের নাম। না রাসেল হচ্ছিল সালাম বাচ্চা ভাই, আপনি শুনে থাকেন, সালাম দিলাম। আর অনেকদিন পরে আজকে ভূত এফএমে আসলাম, ভালোই লাগছে দেখতে সবাইকে। আজকে অ্যাকচুয়ালি কোনো গল্প বলার জন্য আসেনি, আজকে গল্প শোনার জন্য আসছি। সো আমরা শুনবো আজকে। শাকিব কিছু বলুন। সময় যে আপনি আমাদের একজন নারায়ণগঞ্জ থেকে আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আমাদের এক পরিচিত একজন এসেছে, সে আজকে কিছু গল্প বলবে আমাদের। আমরা কিছু ঘটনা শুনবো। ওরা একটা কি জানি পরিচয় আছে, লিরিক লেখে। হ্যাঁ, ইজ এ গুড লিরিক রাইটার, যদিও তার কোনো গান আমি গাইনি, বাট তারপর সে ভালো লিরিক লেখে। আচ্ছা, আমরা তাহলে ওনার কাছ থেকে একটা ঘটনা শুনে ফেলি। ঘটনা শুনি। হ্যাঁ, ওকে। তো আপনার তো নাম শুনলেন, এখন সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমরা। এবং আসছেন নারায়ণগঞ্জ থেকে, আরেকবার নামটা বলবেন প্লিজ। হ্যালো, আমি ইমতিয়াজ, নারায়ণগঞ্জ নর্থ সাউথ ইউনিভার্সিটি। ওকে। মানে তোমার নাম কি ইমতিয়াজ? নারায়ণগঞ্জ নর্থ সাউথ ইউনিভার্সিটি? আমার নাম ইমতিয়াজ। নর্থ সাউথ ইউনিভার্সিটি কোনো শাখা আছে? ও নারায়ণগঞ্জে থাকে, সরি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে থাকে, আর নারায়ণগঞ্জ যে পড়ে। আচ্ছা, না নর্থ সাউথে পড়ো তুমি, রাইট? হ্যাঁ, নারায়ণগঞ্জে থাকে। আমার কিছু কাহিনী আছে, যে আমি এই প্রথমে আমার একটা এক্সপিরিয়েন্স বলি। একবার আমি খুব ডিপ্রেশনে থাকার কারণে মানে সুইসাইডের অ্যাটেম্প নেই। তারপর আমি বেশ কয়েকদিন হসপিটাল ছিলাম। তো হসপিটালে থাকা অবস্থায় আমাকে ডাক্তার ফার্স্ট টাইম বলছে যে মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল, বলছে বাঁচবে না একটা পর্যায়ে। তো এভাবে বেশ কয়েকদিন হসপিটাল থাকি। তো আমি অ্যাকচুয়ালি একটা ওয়ার্ডে থাকি, ওয়ার্ডে। তো প্রতিদিন রাতে আমার 2টা বাজে ঘুম ভেঙে যেত। তো ঘুম ভেঙে যাওয়ার পরে যেটা দেখলাম, মানে অনেক বেডের স্ট্যান্ড থাকে, স্যালাইনের স্ট্যান্ড। স্যালাইনের স্ট্যান্ডে একটা বাদুর ঝুলে আছে। যে কোনো একটা বেডে আমার চোখ পড়তো, তো বাদুর ঝুলে আছে। এটাকে খুব নর্মাল ভাবে নিয়ে আবার ঘুমিয়ে যেতাম। পরদিন সকালবেলা উঠে যেটা দেখতাম, যেই বেডে বাদুর স্ট্যান্ডে বাদুর ঝুলে আছে, ওই পেশেন্ট মারা গেছে। আচ্ছা, মানে এটা আপনি মানে প্রতিদিনই এরকম ঘটনা ঘটতো আপনার সাথে? মোস্ট অফ দ্য ডে, প্রতিদিনই আচ্ছা। এভাবে ওই ওয়ার্ডের বেশিরভাগ রুগী মারা গেছে, মাত্র আমি ছাড়া। আচ্ছা। তো আমি আমার পাশের বেডেও বাদুর দেখছি, বাট আমার বেডে দেখিনি। তো এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে, একবার আমি আমার গ্রামের বাড়ি যাই। আমার গ্রামের বাড়ি কুমিল্লা, ইন্ডিয়ার বর্ডারের এদিকে। আচ্ছা। বর্ডার কাছে। তো আমার একটা কাজিন আছে, ও ক্লাস 5-এ পড়ে। আচ্ছা। তো গ্রামের ছেলে তো অনেক কিছু মানে অনেক কিছু জানে, অনেক একটু অ্যাডভান্স থাকে ওইদিকে সম্পর্কে ভালো জানে। তো ওর সাথে একবার আমি ইন্ডিয়ার বর্ডারে ক্রস করার জন্য যাই, মানে দেখার জন্য আর কি। তো ওখানে একটা মজার ব্যাপার আছে, যে আমি জীবনও দেখি, মানে যেটা হচ্ছে যে ওখানে গাঁজা ক্ষেত আছে, গাঁজা ক্ষেত দেখছি। তো এখানে আমি দেখতে যাওয়ার পরে দেখলাম যে একটা পাহাড়ে উঠি, অনেক বড় বড় পাহাড় আছে, টিলার মতো অ্যাকচুয়ালি। তো ওখানে দেখলাম যে বিএসএফ এর বিশাল একটা টাওয়ার। তো ইন্ডিয়ার বর্ডারের 30 ফুট পরে কাঁটাতারে বেড়া থাকে। তো এখানে কাঁটাতারে বেড়া দেখি নাই। বিকালে যাই, তো বিএসএফ এর টাওয়ার দেখি। তো ওইটা দেখে আমরা দুজনে খুব ভয় পাই। আর আমার যে কাজিন ছিল, সে এখানে বললো আমি গতকালকেও এখানে এসেছিলাম, বাট টাওয়ার তো দেখলাম না। এটা প্রায় যখন দেখি এটা প্রায় সন্ধ্যা হয়ে যায়, টাওয়ার তো দেখলাম না, টাওয়ার দেখিনি। আমি ঠিক এই জায়গাটাই ছিলাম। তো বিএসএফ টাওয়ার তো এখন বর্ডার তখন খুবই খারাপ অবস্থা, ফায়ার করে বিএসএফ। তো আমরা বিএসএফ এর যেন নজরে না পড়ে যেন আমরা খুব কোথাও পালানোর ট্রাই করি। তো পালাইতে গিয়ে যেটা দেখলাম, মানে রাস্তা খুঁজে পেতেছি না, এরকম। আপনারা ফিরে আসছিলেন আর কি, ফিরে আসার সময় রাস্তা খুঁজে পেতেছিলাম না, একদম তখন রাত হয়ে গেছে। আচ্ছা। একদমই রাত হয়ে গেছে, কিছুতেই রাস্তা খুঁজে পেতেছিলাম না। তো
একটা পর্যায়ে আমি দেখলাম তো কিছু মানে অনেকগুলো জোনাকি চলতেছে পাহাড়ের উপরে, অনেকগুলো জোনাকি। তো আমি পিছনে ঘুরে আবার পিছনে তাকালাম, মানে সামনে ঘুরে পিছনে তাকালাম, দেখি একটা জোনাকিও নেই। মানে হাজার হাজার জোনাকি ছিল, সবগুলো জোনাকি একসাথে কিভাবে নেমে গেল। এরকম রাস্তা খুঁজে একটা পর্যায়ে আমরা দুজনকে হারায় ফেলি। তো হারায় ফেলার পরে যেটা দেখলাম, আবার অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আবার দুজনকে একসাথে হই। তো একসাথে হওয়ার পরে সিম্পল একটা ব্যাপার নিয়ে খুব ঝগড়া লাগে। আসলে এই ঝগড়া লাগাটা কোনো কথা না, দুজন অনেক মানে ছিলাম। আমি যেহেতু বড়, ও অনেক ছোট, তো আমার রেসপন্সিবিলিটি বেশি ছিল তাকে দেখে রাখাটা। তো এরকম ঝগড়ার এক পর্যায়ে আবার আমি আমার ভিতরে আসি যে কেন ঝগড়া লাগলাম। তো এইভাবে আমরা আবার রাস্তা খোঁজার ট্রাই করি। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর যেটা দেখলাম, আমরা যেখানে বিএসএফ এর টাওয়ারটা দেখছিলাম ঠিক সেই জায়গাটাই আছে। ওই জায়গায় টাওয়ারটাও নেই। তো এই পর্যায়ে আমরা কি করতেছি, মানে অনেক কষ্ট করে একটা জায়গায় আসলাম। তো এইখানে প্রায় কম হলেও কোনো মানুষের আসা যাওয়ার কোনো চিহ্ন নেই। নিজের রাস্তা বানিয়ে তারপর আমাদের বাসায় ব্যাক করতে হয়েছে। তো বাসায় ব্যাক করার ভিতরে অনেক যেগুলো ঘটনা হয়েছে, যে ও একটা জায়গায় ও মানে পড়ে যায়, আমার কাজিনটা পড়ে যায়। তো কাজিনটা পড়ে গেলে তো নর্মালি মাটিতে গোড়া পড়বে, সেটা যে না করে সে উপর দিকে উঠে, কিছুক্ষণ একটু উপরের দিকে উঠে তারপর মানে একটা আছাড় খায়, এরকম আর কি। তো এইটা দেখে আমি খুব ভয় পাই। তো আমি দৌড়াদৌড়ি করা শুরু করি, তাকে ধরি। তো তাকে ধরার পর আমি ওই ঠিক ও যেভাবে আসা দিয়েছি আমিও ঠিক সেভাবে আসা দিয়েছি। মানে কিছুক্ষণ উপরে উঠি, তারপর শাসু করে নিচে পড়ে গেছি। তো এইরকম একটা পর্যায়ে আমরা রাস্তায় অনেক সাপ। তো এইগুলা মারতে সহায়তা আমরা কোন রকম ভাবে বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পর আমারও খুব জ্বর, মানে ওরও খুব জ্বর, প্রচন্ড জ্বর। এরকম 2 দিন জ্বর ছিল। তো এই 2 দিন জ্বর থাকার পরে আমরা মোটামুটি সুস্থ হই। তারপর আমি বাসায় চলে যাই, আমার বাসায়। তো আমার বাসায় যে ঘটনা, অ্যাকচুয়ালি আমার বাসায় মানে খুবই, ধরেন যে আমি বসে আছি, তো হুটহাট করে দরজা খুলে যায়, বাসায় সবাই ঘুমানো, 2টা-3টা দরজা খুলে যায়, দরজা লক মানে মুসরে খুলে, এভাবে খুলে যায়। তো একবার রাতে আমি শুয়ে থাকার পরে আমার খুব বাজে একটা স্বপ্ন দেখি। তো স্বপ্নটা দেখার পর যেটা দেখলাম, যে একটা খুব পাহাড়ের গুহায় বিশাল লম্বা একটা ডাইনিং টেবিল, পাথরের ডাইনিং টেবিল। এখানে অনেকগুলো মানুষ বসে আছে, বা সবগুলো মানুষের গলা কাটা। তো এখানে একজন লিডার আছে, তো ও সবাইকে খাবার সার্ভ করতেছে। তো যেটা করতেছে, সবাইকে খাওয়াই দিতেছে, মানে ওই গলা কাটার মুখ দিয়ে না ঢোকে, যে জায়গাটা কাটাও সেখান দিয়ে খাবার দিতে। আচ্ছা, এইটা দেখার পর আমার স্বপ্ন ভেঙে যায়, মানে ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর যেটা দেখলাম, তো আমার বেডের পাশে একটা বড় মানে শেপ, একটা আপনার পুরাটা ধোয়ার মতো একটা কিরকম যেন বসে আছে, না দাঁড়িয়ে আছে ঠিক খেয়াল করি নাই। সে তার হাতের দিকে তাকায়, ওই বডি সে তার হাতের দিকে তাকাচ্ছে। আমি তার হাতের দিকে তাকায় যেটা দেখলাম, আমি এতক্ষণ স্বপ্নে যেটা দেখলাম, সে তার ওই হাতের মধ্যে সেটা ডিসপ্লে দেখছে। আচ্ছা, এটা আপনি বাস্তবে দেখছেন? তো এটা দেখার পর আমি আমার মাকে ডাক দিচ্ছি, আব্বা মা দুজনকে ডাকছি চিৎকার করে। তারপর একটা তালির আওয়াজ শুনলাম, তারপর দুই ভাগ হয়ে মানে ধোয়ার মতো মিশে গেল। তারপর হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর বললো এখানে খুব পুরানো মানে অনেক আগে থেকে একটা জিন থাকে। তো এই হচ্ছে ঘটনা, আরো অনেক ঘটনা হয় আমার সাথে। আচ্ছা, আমরা আবারও ঘটনায় ফিরে আসবো, তবে তার আগে একটা ঘটনা মিশাই বলতেছে, আমাকে একটা ঘটনা বলছিল। আচ্ছা, এটা আমার কাছে খুব মজা লাগছিল। ঘটনা আমি বলি। হ্যাঁ, সেটা হচ্ছে সে নাকি কক্সবাজার গেছিল, কবে জানি, কোথায় একটা, আচ্ছা ধরে নেই আমরা, হ্যাঁ কক্সবাজার কক্সবাজার যেখানেই গেছিল, ওখানে সে রিক্সা করে রাত হয়ে গেছে, লুকিং ফর রিক্সা খুঁজে পাচ্ছে না। ফাইনালি সে একটা রিক্সা ডাকলো, রিক্সায় উঠে যাচ্ছে, যেখানে যাওয়ার কথা ওখানে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে রাস্তা আরেকটা লোক ছিল, সে ওই সেম রিক্সাটাকে ডাকতেছে। আচ্ছা, তো হি ইজ ফিলিং উইয়ার্ড, যে ব্যাপারটা দেখতেছে না আমি এখানে বসে আছি, এই রিক্সা ডাকতেছে। তো ও আসতেছে, ওই লোকটা কাছে আসতেছে, রিক্সাটা যাচ্ছে ওই লোকটার কাছে, ওই লোকটা ডেকেই যেতেছে, হ্যাঁ রিক্সা, অ্যাজ ইফ রিক্সা কেউ নাই। তারপরে রিক্সা থামছে। আচ্ছা,
রিক্সাওয়ালা থামছে, তারপরে ওই লোকটা উঠছে রিক্সায়, উঠে টের পাইছে যখন ও বসে। তারপর তো সে লোকটা নাকি আটকে উঠছে, আর ও তো হ্যাঁ মেয়ে দেখেন না আমি এখানে আসছি, রিক্সাওয়ালা নাকি আটকে উঠছে। আল্লাহ, রিক্সাওয়ালা ঘুরে বলে আপনি কে, আপনি কোথা থেকে আসছেন, এই মেয়ে নামেন, এই ওই, তারপরে বিচ্ছিন্ন অবস্থা, তারপরে ওরা নামাই দিয়ে তারপরে ওই বাটা রিক্সা নিয়ে চলে গেছে। I found this to be very interesting. ইন্টারেস্টিং, আসলে অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, আমাদেরকে SMS করছেন অনেকে। আমি বলি যে আপনি SMS যদি কোথায় যান তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে দীপাকর নয়াপল্টন থেকে লিখেছেন যে ভৌতিক স্ট্রিম যে কক্সবাজারে চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু ভৌতিক স্ট্রিম চন্দ্রগ্রহণের সময় কিছুই পায় নাই। ইনফ্যাক্ট তার পরের এপিসোড আমরা বলছিলাম যে ওটা কিছুই হয়নি। আচ্ছা, আমরা আমাদের যেসব ইনভেস্টিগেশন কিছু হয়নি ওটা নিয়ে যদি শো করতে যাই না, তো সপ্তাহে 5 দিন শো করতে হবে। সেটাই, মানে অসংখ্য ঘটনা যেটা হচ্ছে কিছুই হয়নি, হয়তো দেখানোটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু না হয়ই না, কিছুই হয়নি। এরকম অসংখ্য স্টোরি আছে যেখানে আমরা গেছি, মানে মোস্ট অফ দ্য প্লেসেসই কিছু হয় নাই আমাদের। 95% প্লেসে কিছু হয়। আচ্ছা, সো ইটস দ্যাট 5% প্লেস যেটা নিয়ে আমরা 5% হয়েছে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। যে ওইটা মানে আমাদের ফিগারটা হচ্ছে সামথিং লাইক আমরা 60টা জায়গায় গেছি, আমি পার্সোনালি গেছি 40টার মতো, সোন ভাই একা 72 সবকিছু মিলায় 72 মতো সোন ভাই গেছে। This track was downloaded from FusionBD.com. তো ওটার মধ্যে আমরা পাইছি এই ভৌতিকতে যে ঘটনাগুলো দেখাবো অন এয়ার, আর এখানে যেগুলো শেয়ার করছি এর বেশি। আর কিছু কিছু গল্প আছে যেগুলো ফর হোয়াট এভার রিজন আমরা শেয়ার করতে পারি না, ওই যে হঠাৎ এসে বলি, ওগুলা কিছু মানে পারমিশন নেওয়ার ব্যাপার থাকে, এই থাকে, মানে যদিও টিভিতে দেখাবো না, শেয়ার করাটাও একটা মানে তোমার একটা পার্সোনাল স্টোরি, সেটাই তোমার সাথে হয়েছে, তুমি হয়তো চাও না যে এটা সবাই জানো। কিছু কিছু এরকম কয়েকটা আছে আমাদের ঝুলিতে, ওগুলো এখন শেয়ার করা যাচ্ছে না। আর বেশ কিছু মানে আমরা যেরকম যে ফেসবুকে বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনা ঘটছে, সে সমস্ত ঘটনা কতটা সত্য খোদার কসম দেখলো। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ আমরা ভৌতিক দেশ টিভিতে 23 তারিখ জমা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মার্চের 23 তারিখ। 26 দেশ টিভি থেকে আমাদের বলেছে যে দেশ টিভির বার্থডে দিন 26 তারিখে, ওই দিন তারা এটা অন এয়ার করতে চায়। ওইটার উপর বেস করে আমরা 23 তারিখে অ্যাকচুয়ালি জমা দিয়ে দিচ্ছি। তো আমরা আসলে জমা দিয়ে দিচ্ছি। এখন বাই এনি চান্স দেশ টিভি যদি মনে করে যে না ওটা 26 তারিখ না দেখে 27 তারিখ দেখাবো, 28 তারিখ দেখাবো, এটা ওদের ব্যাপার, বাট আমরা দিয়ে দিচ্ছি 26 তারিখের জন্যই আমরা দিয়ে দিচ্ছি। এবং আমি ঠিক জানি না এখন তো 26শে মার্চ এরকম হতেই পারে যে ওদের স্পেশাল কোনো অনুষ্ঠান থাকতে পারে সারা দিন রাত ব্যাপী, এরকম হতেই পারে। ওরকম হলে তারা যদি চেঞ্জ করে এটা অ্যাকচুয়ালি পুরোপুরি দেশ টিভির ব্যাপার, হাসপাতালের ময়দানে তাদের জবাব দিতে হবে। বাট আমরা 23 তারিখ দিয়ে দিচ্ছি ফর শিওর। আরেকটা ব্যাপার হচ্ছে 26 তারিখ হচ্ছে মানডে না টিউসডে। আচ্ছা, সো আমরা ভৌতিক টিম আমরা ফিল করি যে ফ্রাইডে যেহেতু ভূত এফএম হয়, সো আইড রাদার এটা থার্সডে তে অন এয়ার, থার্সডে রাতে অন এয়ার হলে আমরা পরের দিন এটা নিয়ে আলাপ আলোচনা বা হোয়াটএভার একটা মানে একটা গরম গরম ইয়ে থাকে। সেটাই। সো ওইভাবে তো সুমন ভাই যেটা বললেন যে 23 তারিখ উই আর গিভিং আওয়ার স্টাফ, আর হোপফুলি 26 তারিখ দেখাবে, না দেখালেও মার্চে ডেফিনেটলি দেখাচ্ছে। তো 26, 27, 28, 29, 30 এর মধ্যে। বাহ, তার মানে সামনের মাসে। এবং এরপরে এবার কিন্তু আমরা মোটামুটি আল্লাহর রহমতে আমরা বেশ কনফিডেন্ট, আমাদের কাজও খুব ভালো মতো আগাচ্ছে। আমরা ইনফ্যাক্ট এই লাস্ট 1 মাসের মধ্যে অর্থেনের কনসার্ট অনেক ফিরিয়ে দিচ্ছি আমি, জাস্ট ভৌতিকটা যাতে শেষ হয়। আচ্ছা, হ্যাঁ, সো আমরা খুবই সিরিয়াস ভাবে কাজ করছি। ওকে, সো হোপফুলি মার্চে ইনশাআল্লাহ অনেক সবাই সেটাই। লাস্ট। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এই যে একটু আগে আমাকে সবাই আসলে SMS দিচ্ছেন এবং SMS দিয়ে যে বাবু ধন্যবাদ সবাইকে। তো আমরা আরেকজন গেস্ট আছে, ওনার ঘটনা তাহলে একটু শুনে নিই। আপনাকে ছোট্ট করে একটা ঘটনা যেটা আছে সেটা শুনে দেন। থ্যাংক ইউ রাসেল ভাই। ইসচিমুল স্টাডি করছি চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ, থাকি মোহাম্মদপুরে। আচ্ছা, আমার ঘটনাটা হচ্ছে যখন আমি ক্লাস 4 কি 5 এ পড়ি, তো আমি ঘটনাটা শর্ট করে বলছি। একদিন সন্ধ্যায় মানে আমি খেলতে যেতাম একটু দূরে, আসতে আমার একটু দেরি হয়েছে। আম্মু আমাকে বলছে যে তোকে আজকে ঢুকতে দেবো না বাসায়। বাট ওই আমাদের যে প্লেসটা ছিল, যে বাসাটা ছিল, সেটা ছিল যশোর এবং খুলনার মিডিল পয়েন্টে একটা জায়গায়, এবং সেটার পাশে বড় ধরনের একটা মাজারও আছে। যশোরে যারা শুনছেন তারা হয়তো অনেকে চিনেন যে জায়গাটা, নোয়াপাড়া নামে একটা জায়গা আছে। তো ওইখানে যে বাড়িটা ছিল অনেক পুরাতন এবং আশেপাশে অনেক জায়গা ছিল, মোটামুটি বলা যায় যে বড় ধরনের বাংলো বা পুরনো বাংলো টাইপের যে বাসা, এই ধরনের বাসা। এবং ওইদিকে ছোটখাটো উইয়ার টাইপের কিছু ঘটতো। তো আমি সিঁড়িতে বসে আছি, তো আমি ভাবছি যে আম্মু তো খুলবে, কিন্তু কিছুক্ষণ পরে আমার হঠাৎ করে মনে হলো
যে কেন আম্মু খুলবে, আম্মু তো বলছে যে আমাকে ঢুকতে দিবে না। তো আমি ভাবলাম যে, আর আমার একটা শখ ছিল তখন গেম খেলার একটা ব্যাড হ্যাবিট ছিল। তো ওইখান থেকে আমাদের বাজার ছিল বেশ 1/2 কিলোমিটার মতো দূরে। তো আমি ভাবলাম যে আমার কাছে হয়তো অল্প কিছু টাকা আছে, যাই গেম খেলি। দেন আমি বের হলাম এবং বাজারে গেলাম, বাজারে গিয়ে গেম খেলছি। খেলার পর প্রায় 9টা 9:30 বেজে গেছে। 10টার দিকে স্বভাবতই সবকিছু বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার পরে আমি ভাবতেছি যে আম্মু তো আমাকে বাসায় ঢুকতে দিবে না, তো আমি বাসায় যাব না, আমি নানু বাড়িতে যাব। ওইখান থেকে প্রায় 4 কি 5 কিলোমিটার দূরে ছিল আমার নানু বাড়ি। তো কেন যে আমার মাথায় এটা আসলো আমি নিজেও জানি না, কারণ আমি 4-5 বছরের একটা 4 কি 5 পড়ি। তো হঠাৎ আমি এভাবে কোনো প্ল্যান করতে পারি না, আর আমার পকেটে কোনো টাকাও নেই। তারপরেও মনে হলো যে যাই। এবার আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে নানি বাড়ির দিকে রওনা দিছি। দেওয়ার পর বাজারটা পার হলাম। পার হওয়ার পরে প্লেসটা এমন যে রেল রাস্তা আছে, তার একটু পরে নদী আছে এবং তার বাম পাশে হাইওয়ে রোড, এমন একটা প্লেস। এবং টাইম তখন সম্ভবত 11টা থেকে 12টা, এবং ওটা ছিল কিছুটা এমন সময় শীতকাল টাইপের, শীত চলে গেছে এমন একটা ভাব। তো আমি যাচ্ছি, যেতে যেতে আমার তো তখন সেন্স কাজ করতেছে না যে আমি আসলে কি যাচ্ছি। তো মনে হচ্ছে যে আমি যাচ্ছি তো যাচ্ছি। যেতে যেতে আমি রেল লাইন দিয়ে যাচ্ছি, এবং তখন ভাবতেছি যে আমি যদি হাইওয়ে রোড দিয়ে যাই তাহলে এটা মনে একটু দূর হবে, রেল রোড দিয়ে গেলে মনে এটা শর্ট হবে। এই জন্য আমি রেল রোড দিয়ে যাচ্ছি। যেতে যেতে ওইখানে একটা শ্মশান ঘাট পড়ে। ম্যাক্সিমাম আমরা দেখি যে শ্মশান পড়া হচ্ছে নদীর পাশে। এটা ছিল নদী এবং রেল রোডের মাঝখানে একটা শ্মশান ঘাট পড়ে। তো এই জন্য আমি ভাবছি যে শ্মশান ঘাট সামনে, তো আমি হাইওয়ে রোড থেকে যাই, এটা মনে হয় ভালো হবে। তো আমি যখন শ্মশান রেল রোড থেকে যখন আমি পাস করি হাইওয়ে রোডে, তখন দেখি যে রেল রোডে 2জন লোক বসে আছে এবং তারা আমাকে দেখে ডাক দেয় যে এই দিকে আসো। তারপর আমি যাই তাদের কাছে, এবং আমার তো তখন অনেক ভয়। তারা আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ। তখন আমি ভয় এমনি বলে ফেলছি যে আমার আম্মুর খুব অসুখ, এর জন্য আমি নানি বাড়িতে যাচ্ছি, নানিকে ডাকতে। তারপর দেখলাম যে তারা দুজনই কিছু কথা বললো, মানে কি বলছে আমি ঠিক বুঝতে পারি না। তখন একজন বলছে আচ্ছা ঠিক আছে যাও। তারপর আমি হাইওয়ে রোডে পাস করে যখন যাচ্ছি, যেতে যেতে ওইখানে আরেকটা কবরস্থান পড়ে হাইওয়ে রোডের পাশে, বাম পাশে। ওইখানে হচ্ছে 5 জন ভাইকে একসাথে মারা হয়েছিল, এটা সম্ভবত 1971 সালে। তো তাদেরকে কবর দেওয়া হয় একসাথে, এবং তারপরে ওইখান থেকে বড় কবরস্থান ক্রিয়েট হয় ওখানে। আচ্ছা, তো আমার এটা ভয় লাগছে যে সামনে কবরস্থান, তাহলে আমি আবার রেল রোড থেকে যাই। তো ওই প্লেসটা ছিল এমন যে রেল রোড থেকেও কবরস্থান দেখা যায়, কিন্তু আমি রেল রোডে আসছি ঠিকই, কিন্তু আমার চোখ কবরস্থান থেকে সরতেছে না। আমি সামনে দেখছি যে আমি সোজা যাচ্ছি, আমার পা চলতেছে, কিন্তু আমার চোখ আছে কবরস্থানের দিকে। তো কবরস্থানের দিকে যখন আসে, তখন আমি দেখতেছি কবরস্থানে হালকা নীল টাইপের আলো জ্বলতেছে, যে জোনাকির যে আলোটা ওইটাও কিন্তু না, আমরা গ্যাস জ্বালালে দেখি যে নীল আলোটা, নীল টাইপের আলো। তো আমি ওটা থেকে চোখ সরাতে পারতেছি না। আমি মনে করছি না আমি ওটার দিকে তাকাবো না, কিন্তু মনে হচ্ছে যে আমি অনেক হাঁটতেছি, অনেক জোরে জোরে হাঁটতেছি, কিন্তু আমার পথটা ফুরাচ্ছে না এবং আমি ওখান থেকে চোখ সরাতে পারতেছি না। তো যাই হোক, যেতে যেতে ওইটা আমি পাস করলাম। পাস করার পরে আসলে যে তখন যে ফিলিংসটা যে কেমন ছিল, এবং আমার মানে বোঝাইতে পারতেছি না ঠিক, আসলে যার সাথে না ঘটে সে তো বুঝতে পারবে না, আসলে আমার সাথে ঘটছে আমি বুঝছি। এরপর আমি খানিক দূর যাওয়ার পরে আবার ভাবি যে ঠিক আছে, কবরস্থান তো পার হয়েছে, আমি আবার তাহলে হাইওয়ে রোডে আসি। এবার হাইওয়ে রোডে আসার পরে কবরস্থান কিন্তু পার হয়ে গেছে, আমি হাইওয়ে রোডে আসার পরে আমি হাঁটতেছি, আর তখন হয়তো দূরপাল্লার 1-2টা বাস যাচ্ছে, মানে খুলনা থেকে ঢাকার দিকে আসতেছে, তাছাড়া কোনো গাড়ি টাড়ি নাই। এবং যখন আমি ফার্স্টে হাঁটা শুরু করি তখন কিছু কিছু লোক দেখা যাচ্ছিল, এখন কোনো লোকই দেখা যাচ্ছে না। তারপর আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি ফিল করি, আমি রাস্তার বাম পাশ থেকে হাঁটতেছি, হঠাৎ করে ফিল করি যে আমার ডান পাশে হয়তো কেউ হাঁটতেছে, অথবা হয়তো কিছু নিয়ে যাচ্ছে আমার পাশ দিয়ে, এবং সে যেন আমার আগে যাচ্ছে না, আমার সাথে যাচ্ছে। আচ্ছা, তখন আমি ডান দিকে হালকা খেয়াল করলাম। খেয়াল করার পরে দেখি যে একটা মানুষ টাইপের শ্যাডো। তো তার মুখের দিকে আমি তাকালাম, কিন্তু তার মুখের দিকটা আমি পরিষ্কার খেয়াল করতে পারিনি, দেখতে পারিনি। আর সেটা ছিল হালকা একটু চাঁদনি রাত, হালকা, তো অতটা আমি বুঝতে পারিনি। আর সে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথায় যাচ্ছ। তো আমি বলছি যে আমি আমার বাসায় যাচ্ছি। আমি কিন্তু তখনও কিন্তু ক্লিয়ার করে বলিনি যে আমি আমার নানু বাসায় যাচ্ছি, আমি বলছি যে আমার বাসায় যাচ্ছি। তারপর সেই লোকটা আমাকে বলতেছে, আর সেই লোকটার ভয়েসটা ছিল অনেক ডিপ। তো সে আমাকে বলতেছে তোমার বাসা কি এইদিকে, মানে সে এমন ভাবে বলছে যেন সে জানে যে আমার বাসা আসলে এইদিকে না।
তারপর আমি হঠাৎ করে ভয় পেয়ে বলছি যে না আসলে আমার বাসা এইদিকে না, আমি নানু বাড়িতে যাচ্ছি। তারপরে বলতেছে যে তুমি উঠো আমার গাড়িতে। আমি সেখানে বুঝতে পারছি যে এটা ভ্যান টাইপের কিছু, ভ্যান টাইপের হয়তো সমান কিছু, কিন্তু যে ভ্যান থাকলে যে রাত্রেবেলা ভ্যান ওয়ালারা খেয়াল করবেন যে হারিকেন জ্বালায় বা কোনো লাইট জ্বালায় রাখে, সেখানে কোনো হারিকেন বা কোনো লাইট এটা জ্বালানো ছিল না। তারপর আমি তার কথা শুনে বলছি যে আমার কাছে তো টাকা নাই। বলছে তোমার টাকা লাগবে না, তুমি উঠো। এবার আমি উঠছি। ওঠার পরে যে কতটুকু সময় আমি স্পেন্ড করছি, বা আমি তখন বুঝছি যে আমি গতিমান আছি, আমি যাচ্ছি, কিন্তু আমি কোথা দিয়ে যাচ্ছি মানে কিভাবে যাচ্ছি সেটা আমি জানি না। এবং সে তারপর আমি এটা আমার খেয়াল আছে, তাকে আমি আমার নানু বাসার ঠিকানাটা বলি নাই, কিন্তু সে আমাকে ঠিক নানু বাসার যে রোড, সেই রোডের ওখানে ড্রপ করে দেয়। ড্রপ করার পরে আমি তখন বুঝতে পারি যে হ্যাঁ আমার নানু বাসাতে আসছি। আমি গিয়ে নানুকে নক করি, এবার নানু হঠাৎ করে বলে যে কি রাত্রে এসি। তখন আমি বলছি আমি বাসা থেকে রাগারাগি করে চলে আসছি, এই ধরনের কিছু বলছি। তারপরে বলছে যে তোমাকে কে পৌঁছে দিছে? আমি বলছি কই তো ভ্যানওয়ালা। তো নানু তখন দেখছে, উকি মেরে দেখলো যে কেউ নাই। নানু হয়তো ভাবছে যে সে নামায় দিয়ে চলে গেছে। তো তারপরে নানু অতটা খেয়াল করে নাই, আর আমারও ততটা খেয়াল ছিল না যে আসলে কে নামাই দিয়ে গেছে বা তাকে আমি বললাম না। তখন আমি তাড়াতাড়ি গিয়া খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি। পরদিন সকালে আম্মু আসে, আর তখন তো ফোনের মানে যে কন্ট্যাক্ট করার জন্য যে ফোন অ্যাভেলেবেল এটা ছিল না, এজন্য আম্মু কন্ট্যাক্ট করতে পারি না নানু বাসাতেই। সকালবেলা এসে দেখে যে আমি নানু বাসাতে আছি, এবং তারপর থেকে 3 দিন আমার প্রচন্ড পরিমাণে জ্বর ছিল। ওকে, সো এই ছিল ঘটনা, এবং আমাদের সাথে আরো কিছু SMS আমাদের কাছে চলে এসেছে।